E agora tá com o oco nas cristas. খেলবি নাকি এখন? হুম। কখন খেলবি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা আগের ক্লাসে পড়েছিলাম চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, ওগাতার বইয়ের। তো এই বইয়ের আর্টিকেল নাম্বার 5.4। আমরা এখন পর্যন্ত ফার্স্ট অর্ডার সিস্টেম আর সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে ট্রানজিয়েন্ট রেসপন্সগুলো দেখেছিলাম। তো এছাড়াও সিস্টেমের অর্ডার কিন্তু আরো বেশি হতে পারে। তোমরা জানো যে একটা ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরের যে ম্যাক্সিমাম স্কোয়ার রুট এস এর যে কমপ্লেক্স অপারেটর যে ম্যাক্সিমাম পাওয়ার, সেটা হলো সিস্টেমের অর্ডার, বা যতগুলো পোল থাকবে তার অর্ডার তত বেশি হবে। সো সিস্টেম হায়ার অর্ডার হতে পারে। তো হায়ার অর্ডার সিস্টেমের যে রেসপন্স, সেটাকে আমরা অনেকগুলো ফার্স্ট অর্ডার সিস্টেম আর সেকেন্ড অর্ডার সিস্টেমের রেসপন্সের সামেশন আকারে প্রকাশ করতে পারি। কেমন? তো এই স্টেটমেন্টটাকে আরেকটু এক্সপ্লেইন করা আছে এই আর্টিকেল নাম্বার 5.4। সো এটা তোমরা পড়বা। হ্যাঁ, আমি তোমাদের উপরে করে দিলাম, ছেড়ে দিলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আসো এই ওগাতার বইয়েরই আর্টিকেল নাম্বার 5.4-এই কিছু টপিক আছে, যেমন ডমিনেন্ট ক্লোজড লুপ পোল বলতে আমরা কি বুঝি। কেমন? নর্মালি আমরা জানি যে একটা সিস্টেম যদি স্টেবল হতে হয় তাহলে তার পোলগুলোকে যদি তুমি কমপ্লেক্স প্লেনে প্লট করো, তাহলে পোলগুলো হতে হবে লেফট হাফ প্লেন অফ দি এস প্লেন। কেমন? আচ্ছা, ডমিনেন্ট ক্লোজ লুপ পোল বলতে বোঝায় যদি অনেকগুলো পোল থাকে, তাহলে জে ওমেগা অ্যাক্সিসের যেই ক্লোজ লুপ পোলগুলো জে ওমেগা অ্যাক্সিসের কাছাকাছি থাকবে তারাই ডমিনেন্ট ক্লোজ লুপ পোল হিসেবে গণ্য হবে। তার কারণটা কি? কারণ হচ্ছে ওই পোলগুলা যে ট্রানজিয়েন্ট রেসপন্স, সেই ট্রানজিয়েন্ট রেসপন্সে তাদের প্রভাব থাকবে অনেক বেশি। কেমন? আমরা যখন ডিরাইভ করছিলাম একটা সিস্টেমের রেসপন্স, তখন তোমাদের যদি মনে থেকে থাকে যে ওভারড্যাম্পড কেসে দুইটা পোল ছিল S1 এবং S2, আমরা একটাকে বাদ দিয়ে দিচ্ছিলাম, যেটা লেফট হাফ প্লেনে অনেক দূরে, রিয়েল অ্যাক্সিসের অনেক দূরে, তাই না? কারণ অনেক দূরে থাকলে সেটা দ্রুত ডিকে করবে। তো ওইরকম সিমিলার কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করা যায় যে ক্লোজ লুপ পোল যেটা নিয়ারেস্ট টু দি জে ওমেগা অ্যাক্সিস ক্যান বি কনসিডার্ড অ্যাজ ডমিনেন্ট ক্লোজ লুপ পোলস। কেমন? এবং একে ডমিনেন্ট কেন বলা হচ্ছে? কারণ ট্রানজিয়েন্ট রেসপন্সে তাদের কন্ট্রিবিউশন হচ্ছে অনেক বেশি, বা ইফেক্ট অনেক বেশি। এবং একটা জিনিস মনে রাখবা যে ডমিনেন্ট ক্লোজ লুপ পোলগুলো নর্মালি কমপ্লেক্স কনজুগেট আকারে থাকে। কমপ্লেক্স কনজুগেট হচ্ছে রিয়েল পার্ট সেম থাকবে, শুধুমাত্র ইমাজিনারি পার্টটা হলো ডিফারেন্ট হয় দুইটা পোলের, একটা ক্ষেত্রে পজিটিভ, একটা ক্ষেত্রে হয় নেগেটিভ। কেমন? এটা পড়বা, এই জিনিসটা পড়বা, স্টেবিলিটি অ্যানালাইসিস ইন কমপ্লেক্স প্লেন। তো পোলগুলো যদি লেফট হাফ প্লেনে থাকে আমরা বলবো যে সিস্টেম স্টেবল, আর যদি রাইট হাফ প্লেনে থাকে তাহলে আমরা বলবো সিস্টেম আনস্টেবল। কিন্তু যদি জে ওমেগা অ্যাক্সিসের উপরে থাকে তখন সিস্টেম কি হবে? তখন সিস্টেমকে আমরা বলবো মার্জিনালি স্টেবল। কেমন? কারণ তখন সিস্টেমের যে আউটপুট সেটা কন্টিনিউয়াসলি কি করতে থাকবে? অসিলেট করতে থাকবে।
আর আর্টিকেল 5.5 এটা হলো ম্যাটল্যাব দিয়ে কিভাবে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করা যায় সেটা এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে। এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবা, ল্যাবের জন্য বিশেষ করে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে, এটা ছিল ওগাতার বইয়ের চ্যাপ্টার 5, আর এখন আমরা আসবো হচ্ছে নাইসের বই চ্যাপ্টার 5। কেমন? আমি তো ক্লাসে, একটু পরে আসো। আচ্ছা, এই চ্যাপ্টারের নাম হচ্ছে রিডাকশন অফ মাল্টিপল সাবসিস্টেমস। তো এখন পর্যন্ত আমরা যে কন্ট্রোল সিস্টেম দেখেছি এগুলো কি ছিল? এগুলোতে একটাই সাবসিস্টেম ছিল। যেমন তোমরা যদি ফিডব্যাক কন্ট্রোল লুপের কথা চিন্তা করো, যেমন এই যে এটার কথা চিন্তা করো, এখানে এটা ফিগার নাম্বার 5.2 এর বি, এই ফিগারটা দেখো, এখানে জাস্ট একটা ব্লক বা একটা সিস্টেম যার গেইন হলো জিএস। এই সিস্টেমে আমি ইনপুট দিচ্ছি আরএস আর আউটপুট হিসেবে পাচ্ছি সিএস। কেমন? তো এই সিস্টেমে একটাই সাবসিস্টেম আছে, কিন্তু ইন রিয়েলিটি তুমি যে সিস্টেম পাওয়া সেটা এরকম সিম্পল নাও হতে পারে, সেখানে মাল্টিপল সাবসিস্টেম থাকতে পারে। যখন মাল্টিপল সাবসিস্টেম থাকবে তখন তোমাকে যেটা করতে হয়, সিস্টেমকে অ্যানালাইসিস করার সময় তাকে রিডাকশন করতে হয়, ছোট করে নিয়ে আসতে হয়, সিম্পল করে নিয়ে আসতে হয়। যেমন এই যে সিম্পল করে নিয়ে আসার মেথড, এটাকে বলে ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রা। ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রার মাধ্যমে মাল্টিপল সাবসিস্টেম থাকলে সেখান থেকে ছোট করে নিয়ে আসা যায়। কেমন? তো একটা কন্ট্রোল সিস্টেমের মাল্টিপল সাবসিস্টেম থাকলে তাকে যদি তুমি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করো, সেটা নর্মালি করা হয় ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস করার সময়। আর আমরা জানি যে টাইম ডোমেইনে যে অ্যানালাইসিস সেটাকে বলা হয় স্টেট স্পেস অ্যানালাইসিস। তো সেটার ক্ষেত্রে ব্লক ডায়াগ্রাম দরকার হয় না, সেটার ক্ষেত্রে দরকার হয় সিগন্যাল ফ্লো গ্রাফ। সিগন্যাল ফ্লো গ্রাফকেও সিম্পলিফাই করা যায়, করে রিডিউস করা যায়, সিম্পল করা যায়। সেটার ক্ষেত্রে যে মেথড ব্যবহার করা হয় তাকে বলা হয় মেসনস রুল। তো আমরা এই চ্যাপ্টারে মেইনলি 4টা জিনিস শিখবো। এক নম্বর হচ্ছে কিভাবে অনেকগুলো সিস্টেমকে, আমি তো ক্লাসে, দ্রুত বলো, একটু হোল্ড করো তোমরা, হ্যাঁ? অলরাইট, আমরা যেটা বলছিলাম, এই চ্যাপ্টারে আমরা পড়বো মেইনলি একটা কন্ট্রোল সিস্টেমে যদি মাল্টিপল সাবসিস্টেম থাকে তখন কিভাবে তাকে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা যায় এবং কিভাবে ব্লক ডায়াগ্রামকে রিডিউস করা যায় ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রা ব্যবহার করে, এবং একই সাথে সিগন্যাল ফ্লো গ্রাফের মাধ্যমে কিভাবে একটা কন্ট্রোল সিস্টেমকে রিপ্রেজেন্ট করা যায় এবং মেসনস রুল কিভাবে অ্যাপ্লাই করা যায়। অলরাইট, সো প্রথমে আমরা দেখব যে ব্লকের মাধ্যমে কিভাবে একটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমকে প্রকাশ করা যায়। নর্মালি এরো চিহ্ন থাকবে, এরো চিহ্নগুলো রিপ্রেজেন্ট করে হলো সিগন্যাল ব্লক ডায়াগ্রামে। যেমন এটা একটা সিগন্যাল আরএস, এটা একটা সিগন্যাল সিএস। আর ব্লকের মাধ্যমে প্রকাশ করা হয় সিস্টেমকে। যেমন এই একটা সিস্টেম, এর ট্রান্সফার ফাংশন হলো জিএস। এখানে তুমি অ্যাপ্লাই করছো হলো একটা সিগন্যাল, ইনপুট সিগন্যাল আরএস, এবং এখানে যে তুমি পাচ্ছ আউটপুট সিগন্যাল
সিএস। অলরাইট। আচ্ছা, এখন তুমি দেখবে যে সামিং জাংশন ভেরি কমন। সামিং জাংশনে কি হবে, অনেকগুলো সিগন্যাল এসে সাম হবে। এই সাম হলো যোগ হতে পারে, আবার সাবট্রাকশন বিয়োগ হইতে পারে। যেমন R1 আসছে, R1টা হলো পজিটিভ আকারে আসছে, R2টাও পজিটিভ, বাট R3টা কি আসছে, নেগেটিভ। সো এই যে সামিং জাংশন, এখান থেকে তুমি যে আউটপুট পাচ্ছ সেটা হলো R1 প্লাস R2 মাইনাস R3। এছাড়া কি থাকতে পারে, পিক অফ পয়েন্ট। যেমন RS এখানে আসলো, এসে তিনটা ভাগে ভাগ হয়ে গেল RS, কেমন, তিনটা ভাগে ভাগ হয়ে গেল, প্রত্যেকটাই RS। অলরাইট। আচ্ছা, নর্মালি তিন ধরনের ব্লক ডায়াগ্রাম, তিন ধরনের কি বলা যায় এটাকে, ফান্ডামেন্টাল ব্লক পাওয়া যায় একটা কমপ্লেক্স ব্লক রিপ্রেজেন্টেশন অফ এ কন্ট্রোল সিস্টেম। যেমন একটা হতে পারে ক্যাসকেড ফর্ম। ক্যাসকেড ফর্মে কি হয়, যেমন এই ফিগারটা দেখো, এখানে দেখো G1 একটা সিস্টেম, G2 একটা সিস্টেম, আর G3 একটা সিস্টেম। এরা ক্যাসকেডেড আকারে আছে। ক্যাসকেডেড আকারে মানে G1 এর আউটপুট হলো G2 এর ইনপুট, G2 এর আউটপুট হলো G3 এর ইনপুট। তো যদি অনেকগুলো সিস্টেম এরকম ক্যাসকেডেড আকারে থাকে, তখন তাদের একটা ইকুইভ্যালেন্ট সিস্টেম ডিরাইভ করা যায়, যেটা হবে প্রত্যেকটা সিস্টেমের যে গেইন, সেই গেইনের মাল্টিপ্লিকেশন। দ্যাট মিনস G1, G2 অ্যান্ড G3। এটা কিভাবে আসলো, সেটা তুমি এভাবে প্রমাণ করতে পারো যে প্রথম ব্লকের যে আউটপুট, এটা যদি আমি X2 বলি, X2 হবে G1 ইন্টু RS। সেকেন্ড ব্লকের আউটপুট হলো G2 ইন্টু G1 ইন্টু RS, যেহেতু এখানে ইনপুট হলো G1 RS। একইভাবে থার্ড ব্লকের আউটপুট হচ্ছে CS সমান G3 G2 G1 ইন্টু RS। এখন আউটপুট বাই ইনপুট যদি করো, রেশিও বের করো, দেখবা যে ওটা আসছে G3 ইন্টু G2 ইন্টু G1। এটা গেল ক্যাসকেডেড ফর্ম। আচ্ছা, এখানে ক্যাসকেডেড ফর্মের ক্ষেত্রে আরেকটা টার্ম মনে রাখবা, সেটা হলো লোডিং ইফেক্ট। লোডিং ইফেক্ট কখন হয়, যেমন এই যে G1 হলো একটা সাবসিস্টেম, এর আউটপুট হচ্ছে X2, ইনপুট হচ্ছে R। এখন যদি G1 কোনো ব্লকের সাথে কানেক্টেড না থাকে, তাহলেও যদি R ইনপুট দিলে X2 আউটপুট পাওয়া যায়, এবং G1 কে আরো অন্যান্য সাবসিস্টেমের সাথে লাগানোর পরও যদি একই ইনপুটের জন্য সে একই আউটপুট দেয়, তাহলে তোমরা বলতে পারো যে এর মধ্যে কোনো লোডিং ইফেক্ট নাই। কিন্তু যদি ক্যাসকেড করার পর সিস্টেমের আউটপুট চেঞ্জ হয়ে যায় একই ইনপুটের জন্য, তখন আমরা বলতে পারি যে এর মধ্যে লোডিং ইফেক্ট তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে লোডিং ইফেক্ট দূর করার জন্য বাফার অ্যাম্প্লিফায়ার ব্যবহার করতে হয় দুইটা ক্যাসকেডেড সিস্টেমের মধ্যে। সেই জিনিসটা এই যে এখানে এক্সপ্লেন করা আছে। একটা অ্যাম্প্লিফাইং ব্লক দিলে সে আর লোডিং ইফেক্টটা থাকে না। কেমন, তো তোমরা এটা দেখতে পারো এই এই এক্সপ্লেনেশনটা আর এই ফিগারটা, ফিগার নাম্বার 5.4। আচ্ছা, ক্যাসকেড ফর্মের পর আরেকটা কমন ফর্ম হচ্ছে প্যারালাল ফর্ম। প্যারালাল ফর্মে কি হয়, অনেকগুলো সিস্টেম প্যারালাল থাকে, G1 G2 G3 প্যারালাল আছে। এখানে একটা ইনপুট দিচ্ছ তুমি RS, তিনটাতেই একই ইনপুট, একই ইনপুট তিনটাতেই। সো প্রথমটার আউটপুট হলো X1, পরেরটা X2, পরেরটা হলো X3। সবগুলাকে তুমি এখানে সামিং ব্লক দিয়ে আবার কি করছো, আইদার যোগ অথবা বিয়োগ করছো। সো সিটা হলো মেইনলি প্রত্যেকটা ব্লকের যে গেইন, তাদের যোগফল অথবা বিয়োগফলের সমান। এখন যদি এই তিনটা ব্লককে আমি একটা মাত্র ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে সেটা কি হবে, জাস্ট তাদের আলাদা আলাদা গেইন গুলোর যোগ বিয়োগের সমান হবে, যোগ অথবা বিয়োগ। আচ্ছা, ফাইনাল ফর্মটা হচ্ছে ফিডব্যাক ফর্ম। ফিডব্যাক ফর্ম আমরা অলরেডি দেখেছি, তাই না? যেমন এখানে একটা সিস্টেম দেয়া আছে, দেখো এই সিস্টেমের ইনপুট হচ্ছে R, ইনপুট ট্রান্সডিউসার হচ্ছে G1। এটা অনেকটা কার মতো, অনেকটা হলো আমরা যে মাইক্রোফোনে কথা বলি, ফিজিক্যাল সিগন্যাল, আমাদের সাউন্ড ওয়েভ আমাদের ভয়েস থেকে বের হয়, সেটা ইনপুট ট্রান্সডিউসারের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়, তাই না? তারপর সেটা
ট্রান্সমিট করা হয়। সেরকম ইনপুট ট্রান্সডিউসার, তারপর একটা সামিং জাংশন, এখানে প্ল্যান্ট হচ্ছে G3 আর কন্ট্রোলার হচ্ছে G2। তুমি কিন্তু এই কন্ট্রোলারটা ডিজাইন করবা। যদি এই প্ল্যান্ট ঠিকঠাক মতো বিহেভ না করি, then you have to design a controller to make the response better অথবা desired response পাওয়ার জন্য। আউটপুটকে ফিডব্যাক করানো হচ্ছে আবার একটা আউটপুট ট্রান্সডিউসারের মাধ্যমে এবং ফিডব্যাক গেইনের মাধ্যমে। তো প্রথমে এই ফিগারটাকে আমরা সিম্পল করে ড্র করতে পারি। এটা হলো যেটা আমরা দেখেছি এর আগে, যে একটা ইনপুট আর, কি বলবি আউটপুট সি, জিটা হলো লাইন সিস্টেমের ফরওয়ার্ড পাথ গেইন, আর এইচএসটা হলো ফিডব্যাক গেইন, লাইন তাই না? এবং আউটপুটকে যেহেতু ফিড করা হচ্ছে আবার ইনপুটে, এটা এর জন্য এটার নাম হলো ফিডব্যাক ফর্ম। এখানে প্লাস এবং মাইনাস যে কোনো একটা হইতে পারে। এখন এই টোটাল সিস্টেমকে আমরা একটা ব্লক দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, আমরা এর আগে দেখেছিলাম ফর্মটা হয় কিভাবে কিরকম, জি ডিভাইডেড বাই 1 প্লাস জি এইচ। 1 প্লাস কখন হবে? যখন এখানে মাইনাস থাকবে তখন প্লাস হবে, আর যদি এখানে প্লাস থাকে তখন ওই সূত্রের মধ্যে মাইনাস হয়। কেমন? এর জন্য এই যে এখানে লেখা আছে দেখো, একটা ব্লকের গেইন হবে জি ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস জি এইচ। আর এখানে কি আছে? মাইনাস প্লাস, আর এখানে আছে প্লাস মাইনাস। দ্যাট মিনস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। এখানে প্লাস থাকা মানে কি? পজিটিভ ফিডব্যাক, মাইনাস থাকা মানে কি? নেগেটিভ ফিডব্যাক। তো আমরা এটার কিন্তু অলরেডি কিভাবে ইকুয়েশনটা আসে প্রমাণ দেখেছিলাম। এখানে আবার তুমি দেখতে পারো এই ইকুয়েশন আর এই দুইটা ইকুয়েশনকে কম্বাইন করে ম্যানিপুলেশন করে এখান থেকে এই ইকুয়েশনটা পাওয়া যায়। এখানে GES টা হচ্ছে CS divided by RS, that means closed loop gain. Alright, ডিপ্লেন দিস করবে so G টাকে আমরা বলছি forward path gain বা open loop transfer function or loop gain, না সরি GS আর HS, এটাকে আমরা বলছি open loop transfer function or loop gain, আর শুধু GS টা হচ্ছে forward path gain, আর টোটালটা কি হচ্ছে closed loop gain, H টা হচ্ছে feedback path gain। এগুলো মনে রাখবা, হ্যাঁ? আচ্ছা, এই তিন ধরনের ফান্ডামেন্টাল ফর্মে যদি থাকে, আই মিন ক্যাসকেড ফর্ম, প্যারালাল ফর্ম অথবা ফিডব্যাক ফর্ম, তাহলে তো আমরা ইজিলি সেটাকে রিডাকশন করে ফেলতে পারবো। আমরা অলরেডি দেখলাম কিভাবে করতে হয়। কিন্তু যদি এরকম ফ্যামিলিয়ার ফর্মে না থাকে, সেক্ষেত্রে কি করতে হয়? একটা ব্লককে সামনে বা পিছনে সরিয়ে ফ্যামিলিয়ার ফর্মে নিয়ে আসতে হয়। যখন এই কাজটা করবো, এটাকে বলা হয় মুভিং ব্লকস টু ক্রিয়েট ফ্যামিলিয়ার ফর্ম। আমরা দেখি কিভাবে করা যায়। যেমন দেখো, এখানে প্রথম যে ফিগারটা দেখো, এই সেকশনটা হচ্ছে এই সেকশনের ইকুইভ্যালেন্ট। কিভাবে ইকুইভ্যালেন্ট হলো? এখান থেকে তুমি দেখো RS ইনপুট দিচ্ছ, XS ও ইনপুট দিচ্ছ, দুইটা কি হচ্ছে? এর আউটপুটটা কি হবে? এখানে কি পাবা তুমি? এই জায়গায় কি পাবা? RS মাইনাস প্লাস XS, রাইট? সো RS মাইনাস প্লাস XS যখন এই ব্লকের মধ্যে দিয়ে যাবে, তখন GS দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো CS টা কি হবে? CS টা হবে GS ইন্টু RS মাইনাস প্লাস XS, রাইট? তো এখন দেখো, আর এইটার যে আউটপুট, এটার আউটপুট কি? RS ইন্টু GS, এখানে পাবা RS ইন্টু GS, এখানে পাবা XS ইন্টু GS, আর এখানে কি পাবা? RS GS মাইনাস প্লাস G ইন্টু XS। সো GS কমন নিলে আবার এই একই আউটপুট পাওয়া যায়। সো এইটার আউটপুট যা, এটার আউটপুট কিন্তু তাই, যেহেতু সেম আউটপুট, দ্যাট মিনস দুইটা সেকশন হলো একটা ইকুইভ্যালেন্ট। কেমন? সো গেইনটা তুমি আউটপুট সাইডে যদি থাকে একবার, সেটাকে ইনপুট সাইডে যতগুলো ইনপুট ততবার যদি কপি করে নিয়ে আসো, তাহলে আউটপুট সেকশন থেকে বাদ দিতে পারো। এই যে ফান্ডামেন্টাল প্রসেস, এটার ক্ষেত্রে সত্যি। ইনপুট সাইডে যদি গেইন একবার থাকে, তাহলে ইনপুট সাইড থেকে যদি আউটপুট সাইডে নিয়ে যাই, তাহলে কি করতে হবে? আউটপুট সাইডে নিলে কি হচ্ছে? RS GS কে পাচ্ছে আউটপুটে যে, কিন্তু XS
এক্সেসের সাথে কিন্তু কোনো জিএস থাকার কথা না। তো যেহেতু এটা আউটপুটে যায় একটা জিএস পাচ্ছে, সো আগে থেকেই যদি আমি একটা 1/GS দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 1/GS আর জিএস কাটাকাটি দিয়ে কি হয়, আবার সেই এক্সেসই থাকে। সো এখানেও যদি তুমি হিসেব করো যে এই সিএস আর এই সিএস দুইটা সেম, একটা একটা ইকুইভ্যালেন্ট, একই সিএস পাওয়া যাবে। আচ্ছা, এখানে আরো কিছু ইকুইভ্যালেন্ট ফর্ম দেখানো আছে, এগুলো ভেরি সিম্পল। আরটা যখন যাচ্ছে তখন জিএস এর মধ্যে দিয়ে যাচ্ছে, তো আউটপুট হচ্ছে আর এস জিএস প্লাস আর এস প্লাস আর এস। এখন আমি এই ব্লকটাকে যদি তুলে দিয়ে ইনপুটে নিয়ে আসি, সো এটার মধ্যে গুণ হচ্ছে, এই দুইটার সাথে যেহেতু জিএস ছিল না, সো 1/GS দিয়ে মাল্টিপ্লাই করে ক্যান্সেল করে দিল। এমন একইভাবে এই ব্লকেও ইনপুট সাইডের জিএস কে, ইনপুট সাইডকে পিক আপ পয়েন্টের লেফট থেকে রাইট সাইডে নিয়ে গেলে প্রত্যেকটার সাথে গুণ করে দিলেই হবে। সো এই কাজগুলো মেইনলি করা হয় ফ্যামিলিয়ার প্যাটার্ন নিয়ে আসার জন্য। আমরা একটা এক্সাম্পল দেখি, যে এখানে এক্সাম্পল 5.1 তোমাকে বলা হচ্ছে রিডিউস দি ব্লক ডায়াগ্রাম শোন ইন ফিগার 5.9 টু এ সিঙ্গেল ট্রান্সফার ফাংশন, একটা ট্রান্সফার ফাংশনে কনভার্ট করতে হবে। তো এখানে একটা মেথড অ্যাপ্লাই করা যায় এরকম, দেখো এই দুইটা কিসে আছে, ক্যাসকেডে। সো তাদের ক্যাসকেডেড ফর্মটা কি, G2 × G3। সো এই দুইটাকে আমরা একটা ব্লক বানাতে পারবো G2 × G3। তারপর এই G2 × G3 এর সাথে G2 × G3 এর সাথে একটা ব্লক। তারপরে আবার এই যে H1, এই H1টাকে আমরা এফ সামিং জাংশন সহ এটাকে কনসিডার করতে পারবো একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। সো ওখান থেকে আমরা ওই GS/1 প্লাস G × H এই সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে একটা ব্লক ডায়াগ্রাম পাবো। কেমন, এইখানে যা পাবো সেটাকে আবার ফরওয়ার্ড পাথ গেইন ধরে এই H2S এর সাথে ফিডব্যাক কনসিডার করে আরেকটা ফিডব্যাক লুপ পাওয়া যাবে এখানে, ইনক্লুডিং দিস সামিং জাংশন। সো দিস উড বি অ্যানাদার রিডাকশন। তারপর ওইটাকে এই এই ফিডব্যাক পাথটাকে কনসিডার করে এটার সাথে ফিডব্যাক লুপ কনসিডার করে আমরা আরেকবার রিডাকশন করতে পারবো। সো আলটিমেটলি 3বার এখানে কি করতে হবে, ফিডব্যাক পাথের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করলে পরে এখান থেকে এই সবগুলার বদলে জাস্ট একটা ট্রান্সফার ফাংশন পাওয়া যাবে। এইটা আবার এটার সাথে কি থাকবে, ক্যাসকেড। সো G1 এখান থেকে যা পাইলা তুমি হিসাব নিকেশ করে সেটা। সো এই ফিডব্যাকের ফর্মুলা কন্টিনিউয়াসলি ব্যবহার করে একবার একটা মেথডে রিডাকশন করা যায় এটা। কিন্তু তোমাদের এই বইয়ে আরেকটা কাজ করেছে, সেটা হলো এরা যা করেছে এই 3টা সামিং জাংশনকে প্রথমে একটা সামিং জাংশন দিয়ে রিপ্লেস করেছে। কেমন, এই দেখ 3টা সামিং জাংশনকে জাস্ট একটা সামিং জাংশন দিয়ে রিপ্লেস করেছে তারা। রিপ্লেস করে তারপর যেটা কি করেছে দেখো, এই যে দুইটা G2 আর G3 এই দুইটা ক্যাসকেড, এই 3টা প্যারালাল, তাই না? তো একবার ক্যাসকেডের ফর্মুলা একবার প্যারালালের ফর্মুলা অ্যাপ্লাই করেছে। তারপর ওরা এখানে একটা ফিডব্যাক পাথের ফর্মুলা অ্যাপ্লাই করেছে। কেমন, অথবা ফিডব্যাক পাথের ফর্মুলা অ্যাপ্লাই করে এটার সাথে ক্যাসকেড করা যেতে পারে, অথবা আরেকটা কাজ করা যেতে পারে, যেহেতু এর ইনপুট সাইডে G1 আছে, আমি কি করতে পারি, এই G1টাকে এখানে নিয়ে যেতে পারি, তাহলে RS এর সাথে একবার পাবে G1S। যেহেতু এটার সাথে G1 ছিল না, সো এটার সাথে একটা 1/G1S গুণ করতে পারি, মানে যে ব্লককে ইনপুট সাইড থেকে আউটপুট সাইডে নিয়ে যাওয়া, সেটা করে জাস্ট একবার ফিডব্যাক ফর্মুলা অ্যাপ্লাই করলেও হবে। আই মিন তুমি যে ফর্মুলাই অ্যাপ্লাই করো, যেভাবেই করো, আলটিমেট ফাইনাল রেজাল্ট হবে একটা ব্লকে যখন রিপ্রেজেন্ট করবা একটা ট্রান্সফার ফাংশন, তখন এই রেজাল্টটা পাওয়া যাবে। অলরাইট, এখন আমি তোমাদের কিছু কোশ্চেন নেই, তোমাদের কোনো কোশ্চেন আছে? আর রোল নাম্বার আগে লিখে লাভ নাই তো, এগুলো কনসিডার হবে না। এই যে এখন যারা রোল নাম্বার লিখছো, এই কোশ্চেন করো, কোশ্চেন করো।
আচ্ছা, এক্সাম্পল নাম্বার 5.2, এখানে কি করেছে দেখো, এখানেও একই প্রবলেম, রিডিউস দি সিস্টেম ইনটু এ সিঙ্গেল ট্রান্সফার ফাংশন। সবচেয়ে সিম্পল যে পার্ট, সেই সিম্পল পার্টটাকে তোমাদেরকে নিতে হবে প্রথমে। সিম্পল পার্টটাকে নিয়ে তারপর কি করতে পারো, ইউ ক্যান প্রসেস। আচ্ছা, লেটস সি হাউ দিস ওয়ান ইজ সলভড। আচ্ছা, এখানে যে কাজটা করা যায় প্রথমে, এই যে সেকশন, এই সেকশনটাকে একটা ফিডব্যাক ফর্মের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। কেমন করে তারপর যেটা করতে হবে, এই যে সিগন্যালটা এখান থেকে এখানে নেওয়া হচ্ছে, এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, জাস্ট আ মোমেন্ট, এখান থেকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যদি এই স্টার্টিং পয়েন্টটা এখান থেকে না নিয়ে এখান থেকে নিই, তাহলে আমাকে কি করতে হবে বলো? যখন এই পয়েন্ট থেকে নিচ্ছে, তখন এখান থেকে কি নিচ্ছে, V3S নিচ্ছে। কিন্তু আমি যদি এই পয়েন্ট থেকে নেই, তখন সেটা কিন্তু V3S না, সেটা তখন V4S হয়ে যাচ্ছে। V4S আর V3S এর মধ্যে সম্পর্ক কি? V4 সমান সমান হচ্ছে V3 ইন্টু G2। আমি যদি V4 কে নেই, তাহলে V4 কে নিতে হবে কার মধ্যে দিয়ে, একটা 1/G2 এর মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এই G2 G2 ক্যান্সেল হয়ে আবার V3 থাকবে। কেমন? সো এখানে যেটা করেছে, at first they applied a formula here for feedback, তারপর এই V3 না নিয়ে V4 নিয়েছে এবং V4 নেওয়ার জন্য এখানে একটা 1/G2 দিয়ে মাল্টিপ্লাই করেছে। কেমন? তারপর দেখো, এখান থেকে ফিডব্যাক হিসেবে যাচ্ছে 1/G2, আর এখানে ফিডব্যাক হিসেবে যাচ্ছে 1, কিছু না যাওয়া মানে 1। তো এই সামিং ব্লকটাকে তুলে দেওয়া যায় একটা ব্লক দিয়ে, যে ব্লকটা হবে আসলে কি হবে, 1/G2S প্লাস 1, এটা। আচ্ছা, একই সাথে এবারেও কিছু সিম্পলিফিকেশন করা হয়েছে। সেটা কি, এই যে G1, এই G1টা লেফট হ্যান্ড সাইডে আছে, এটাকে যদি তুমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, যেমন এখানে আছে কি V1S, V1Sটা V2S হচ্ছে G1S এর সাথে মাল্টিপ্লাই হয়ে, তাই না? সো আমি যদি এই G1Sটাকে এখানে নিয়ে যাই, তাহলে আলটিমেটলি মাল্টিপ্লিকেশন হবে সামিং জাংশনের পরে যে, এবং যেহেতু এই ফিডব্যাক গেইনটা কোনো জিএস কে পাচ্ছিল না, এবং এখানে যেহেতু জিএস কে পেয়ে যাবে যদি G1Sটাকে আমি সামনে নিয়ে যাই, সো এখানে আগে থেকে এই যে G1S দিয়ে ডিভাইড করে দিয়েছে, যাতে করে G1 বাদ হয়ে যায়। সো দুইটা কাজ হয়েছে, একটা হলো এখানে সিম্পলিফাই হয়েছে এই জায়গায়, এবং একই সাথে এই ব্লকটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়া হয়েছে। সো এন্ড রেজাল্ট কি হলো, এখানে জাস্ট দুইটা ব্লক আসলো, তারা এখন ক্যাসকেডে আছে, আর এই জায়গাতে আমরা একটা ফিডব্যাক ফর্মুলা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এই দুইটাকে কি করতে পারবো, আমরা প্যারালাল কনসিডার করতে পারবো। যেহেতু দুইটার আগে মাইনাস আছে, তো তারা কি হয়ে যাবে, তারা আলটিমেটলি প্লাস হবে, এবং তাই হয়েছে এখানে। দেখো, তার আলটিমেটলি হয়েছে প্লাস এবং এটা হলো মাইনাস, রাইট? সো এখন তুমি এই জায়গাটুকুতে ইজিলি একটা ফিডব্যাক ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। সো দিস উড বি দ্য রেজাল্ট অফ দ্যাট ফিডব্যাক ফর্মুলা, এবং এখানে আরেকটা রেজাল্ট। সো এই দুইটাকে এখন ক্যাসকেডের ফর্মুলা অ্যাপ্লাই করে ইজিলি রিডিউস করা যায়। কেমন? তো যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারো। এইটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 5.1, এবং প্রত্যেকটা এক্সাম্পলই কিন্তু ম্যাটল্যাব দিয়েও সলভ করা যায়, যেটা আমি আগে বলছিলাম, তোমরা সেটাও চেষ্টা করবা।
ওকে, আচ্ছা এখন আমরা আমাদের নেক্সট টপিকে যাই। এটা হচ্ছে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ এ ফিডব্যাক সিস্টেমস। দেখো এখানে এখানে একটা ক্লোজ লুপ সিস্টেম আছে, তার ইনপুট হচ্ছে আরএস, আউটপুট হচ্ছে সিএস। ওপেন লুপ গেইনটা হচ্ছে কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস এ। এস ইন্টু এস প্লাস এ এটা কিন্তু অ্যাম্পলিফায়ার, মোটর, লোড, গিয়ার অনেক কিছুকেই রিপ্রেজেন্ট করতে পারে, এবং ফিডব্যাক হিসেবে আছে কত 1। এখন যদি এই সিস্টেমের জন্য আমরা ক্লোজ লুপ সিস্টেম বের করতে চাই তাহলে কি হবে? আমরা যে ফর্মুলা ফিডব্যাক পাথের ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম, ফিডব্যাকের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা অ্যাপ্লাই করে আমরা এটা পাই, ক্লোজ লুপ গেইন টিএস সমান কে ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এ এস প্লাস কে। আচ্ছা, এখান থেকে আমরা ওমেগা এবং ওমেগা এন আর জিটা বের করতে পারবো না? কারণ কেটা হবে কি ওমেগা এন স্কয়ার, আর 2 জিটা ওমেগা এনটা হবে এ, রাইট? সো এই দুইটা ফর্মুলা যদি তুমি ব্যবহার করো তাহলে ইজিলি তুমি জিটা এবং ওমেগা এন পেয়ে যাবা। তো এখানে একটা কাজ ওরা করেছে, সেটা হলো এই যে ডিনোমিনেটরে যে কোয়াড্রেটিক ফাংশন আমরা পেয়েছি এস স্কয়ার প্লাস এ এস প্লাস কে, এখান থেকে কি বের করেছে? পোল দুইটা বের করেছে, S12, এবং পোলের যে সেকেন্ড টার্ম সেখান থেকে আমরা দেখতে পাই যে কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে সিস্টেমের রেসপন্স ওভার ড্যাম্পড হবে নাকি ক্রিটিক্যালি ড্যাম্পড হবে নাকি আন্ডার ড্যাম্পড হবে। কেটাকে এজন্য এখানে বলা হচ্ছে অ্যাম্পলিফায়ার গেইন। যদি কে এর ভ্যালু 0 থেকে আস্তে আস্তে বেড়ে এ স্কয়ার বাই 4 পর্যন্ত হয় তাহলে সিস্টেমের রেসপন্স হবে ওভার ড্যাম্পড। যখনই এক্স্যাক্টলি এ স্কয়ার বাই 4 হবে তখন হয়ে যাবে ক্রিটিক্যালি ড্যাম্পড, আর এ স্কয়ার বাই 4 এর যদি বেশি হলে সিস্টেমের রেসপন্স হবে আন্ডার ড্যাম্পড। এবং তোমরা নিশ্চয়ই এগুলো অলরেডি জানো যে কোন রেসপন্সের ক্ষেত্রে পোলগুলো কোথায় থাকবে, তাই না? কখন রিয়েল হবে, এক্সকিউজ মি, কখন হচ্ছে কমপ্লেক্স কনজুগেট হবে, এন্ড সো এন্ড আদার্স। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলে যাই এখন। এখানে ওপেন লুপ গেইন দেয়া আছে 25 ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 5। এখান থেকে প্রথমে টিএস বের করবা। আমাদেরকে বের করতে হবে ফর দিস সিস্টেম উই নিড টু ফাইন্ড পিক টাইম, পার্সেন্ট ওভারশুট আর হলো সেটলিং টাইম। তো এই যে ক্লোজ লুপ গেইন, এখান থেকে আমরা ওমেগা এন পাবো, ওমেগা এন 25, ওমেগা এন স্কয়ার সমান 25, সো ওমেগা এন হবে 5, 2 জিটা ওমেগা এন সমান 5। সো এখান থেকে আমরা জিটা সমান সমান পেলাম 0.5। তো জিটা আর ওমেগা এন যদি পাও তাহলে আমরা সূত্র জানি অলরেডি। পিক টাইমের সূত্র কি ছিল? পাই ডিভাইডেড বাই ওমেগা ডি। পার্সেন্ট অবশ্যই সূত্র ছিল এটা। আর সেটলিং টাইম 2% এর ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পেয়েছিলাম 4 ডিভাইডেড বাই জিটা ওমেগা। সো এটা অ্যাপ্লাই করে আমরা ইজিলি কি পাবো? ট্রানজিয়েন্ট স্পেসিফিকেশন গুলো বের করতে পারবো। পিক টাইম হবে 0.726, পার্সেন্ট অবশ্যই 16, আর এটা হলো 1.6 সেকেন্ড। এটা কেমন রেসপন্স বলো, ভালো না খারাপ? সো এটা ম্যাটল্যাব এক্সাম্পলটা দেখবা। আচ্ছা, এক্সাম্পল 5.4 এ কি আছে দেখো। এখানে ইউ হ্যাভ টু ডিজাইন দ্য ভ্যালু অফ গেইন কে ফর দিস সিস্টেম। এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে এখানে 10% ওভারশুট পাওয়া যায়। সো ওভারশুটের ভ্যালু স্পেসিফাই করে দেয়া আছে 10%। সো তোমাকে গেইনটাকে ভেরি করতে হবে। তো ফার্স্ট অফ অল ইউ নিড টু ফাইন্ড দি ক্লোজ লুপ গেইন টিএস। সেখান থেকে ওমেগা এন এবং যেটা পাওয়া যাবে, তাই না?
সো ওমেগা এন পেলাম আমরা রুট ওভার কে, আর যেটা পেলাম 5 ডিভাইডেড বাই 2 রুট ওভার কে। আচ্ছা, এখন যেহেতু অবশ্যটের ভ্যালু দেয়া আছে, তোমরা জিটা এবং অবশ্যটের মাঝখানে একটা রিলেশনশিপ দেখেছিলা, যদি মনে থেকে থাকে আর কি তোমাদের, এটা ছিল এরকম, জিটা এবং অবশ্যটের মধ্যে রিলেশন, জিটা সমান সমান লন পার্সেন্ট ওভারশুট ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই রুট ওভার পাই স্কোয়ার প্লাস লন স্কোয়ার পার্সেন্ট ওভারশুট বাই 100। সো সেই ফর্মুলা ব্যবহার করে তুমি জিটা বের করতে পারো। তো যেটার ভ্যালু এখান থেকে আসলে 0.591, এই ভ্যালুটা যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে এখান থেকে কে এর ভ্যালু পাবো 17.9। সো কে এর ভ্যালু, দ্যাট মিনস অ্যাম্পলিফায়ার গেইন যদি এক্স্যাক্টলি 17.9 হয় তাহলে সিস্টেমে 10% ওভারশুট হবে, যার জন্য জিটার ভ্যালু হচ্ছে 0.59। সো এটা করবে এক্সারসাইজ 5.2। শুধু তাই না, তোমাদের এই বইয়ের অনুশীলনী যেটা চ্যাপ্টারের শেষে, ওখানেও রিলেটেড যে প্রবলেম গুলো আছে, তারপর অগাতার বইয়ের যে রিলেটেড প্রবলেম গুলো আছে, এগুলো প্র্যাকটিস করবা বেশি বেশি। অলরাইট, যাতে যে কোনো সিস্টেমের জন্য তুমি অ্যাম্পলিফায়ারের গেইন চেঞ্জ করে সিস্টেমের স্পেসিফিকেশন বের করতে পারো, কিংবা সরাসরি গেইন থেকে যেটা আমরা জ্ঞান বের করে সেখান থেকে ট্রানজিয়েন্ট রেসপন্সের যে স্পেসিফিকেশন সেগুলো বের করা যায়। অলরাইট, আমরা এতক্ষণ পড়লাম সিগন্যাল ফ্লো, block diagram representation of a complex control system with multiple subsystems. একই সাথে আমরা দেখলাম যে how to reduce the multiple subsystems into single subsystem, এবং আমরা ব্যবহার করেছি ব্লক ডায়াগ্রাম এলজেব্রা, যেখানে ফ্যামিলিয়ার ফর্মে নিয়ে গেলে ইজিলি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, আর ফ্যামিলিয়ার ফর্মে নিতে গেলে আমাদেরকে মাঝে মাঝে কি করতে হয়, সিগন্যালকে ডান থেকে বামে বা বাম থেকে ডানে মুভ করাইতে হয়। এখন আমরা দেখব সিগন্যাল ফ্লো গ্রাফ, যেটা মেইনলি স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনে ব্যবহার করা হয়। ওকে, তো আমরা ব্লক ডায়াগ্রামে দেখছিলাম যে এরো চিহ্নের মাধ্যমে সিগন্যালকে প্রকাশ করা হয় আর সিস্টেমকে রিপ্রেজেন্ট করা হয় ব্লকের মাধ্যমে। সো সিগন্যাল ফ্লো গ্রাফে যেটা করা হয়, নোডের মাধ্যমে প্রকাশ করা হয় সিগন্যালকে, আর এরো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় সিস্টেমকে। অলরাইট, সো এটা হলো বেসিক ডিফারেন্স। যেমন এখানে এই যে এরো চিহ্ন, একটা এরো চিহ্ন, এটা হলো একটা সিস্টেম যার গেইন হলো জিএস, আর এই যে নোড, একটা নোড একটা সিগন্যাল, এবং সিগন্যালের ভ্যালু হচ্ছে ভিএস। সো এখানে এই যে সিস্টেম, এখানে দেখানো আছে তিনটা সিগন্যাল R1 R2 R3 গোয়িং থ্রু 3 ডিফারেন্ট সাবসিস্টেম G1 - G2 G3, এবং এই জায়গায় যে তারা আবার এক হচ্ছে, সাম হচ্ছে এই নোডে যে ভিএস হিসেবে, সেখান থেকে আবার C1 C2 C3 হয়ে যাচ্ছে, and they are going through another 3 separate subsystems. কেমন? তো এখান থেকে তুমি যদি C1 C2 C3 বের করতে বলা হয়, ইজিলি বের করা যাবে। C1 হলো V ইন্টু সি G4, C2 হলো V ইন্টু G5, C3 হলো V ইন্টু মাইনাস G6। আচ্ছা, আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল 5.5, এখানে বলা আছে যে কনভার্ট দি ক্যাসকেডেড প্যারালাল and feedback forms of the block diagrams into signal flow graph. তো আমরা যদি আমাদের আগের সিস্টেমগুলো একটু দেখি তাহলে আমার মনে হয় তোমাদের মনে হবে। ক্যাসকেড, এই যে এটা ছিল আমাদের ক্যাসকেড সিস্টেম, তাই না? এটা ছিল আমাদের ক্যাসকেডের সিস্টেম, যেখানে কি হচ্ছে, তিনটা সিস্টেম একটা একটার পরে লাগানো আছে। তো এই সিস্টেমকে যদি আমরা ব্লক ডায়াগ্রামের সিগন্যাল ফ্লো গ্রাফের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে? দেখো এখানে সিগন্যাল কতগুলো আছে, এবার আরএস একটা সিগন্যাল, তাই না? আরএস একটা সিগন্যাল,
এক্স টু একটা সিগন্যাল, এক্স ওয়ান একটা সিগন্যাল, ফাইনালি সি এস একটা সিগন্যাল। সো চারটা সিগন্যাল। তো চারটা সিগন্যালের জন্য আমাদের কি দরকার? চারটা নোড দরকার, যেটা এখানে করা হয়েছে। এখানে ভি টু আর ভি ওয়ান দিয়েছে, এটা আসলে এক্স টু এক্স ওয়ান একই জিনিস। সো চারটা সিগন্যাল, চারটা নোড এমন। আর সিস্টেম হচ্ছে তিনটা, জি ওয়ান জি টু জি থ্রি। সো আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফে কি লাগবে? তিনটা ব্রাঞ্চ লাগবে, যেটা এখানে দেখানো আছে। একটা হলো জি ওয়ান ব্রাঞ্চ, জি টু ব্রাঞ্চ, আর একটা হলো জি থ্রি ব্রাঞ্চ। সো এটা হলো আমাদের যে ক্যাসকেডেড ব্লক ডায়াগ্রাম, তার সিগন্যাল ফ্লো গ্রাফ। এটাকে সংক্ষেপে অনেক সময় এস এফ জিও বলা হয়, সিগন্যাল ফ্লো গ্রাফ। একইভাবে প্যারালালকে যখন তুমি সিগন্যাল ফ্লো গ্রাফের মাধ্যমে প্রকাশ করবে, দ্যাট উইল বি লাইক দিস। এবং ফিডব্যাক ফর্মকে প্রকাশ করলে ইট উইল বি লাইক দিস। দেখো, আর ওয়ানটা এখানে ইরর সিগন্যালকে দেখানো হয়েছে ইএস আকারে, যে আর ওয়ানটা, আরটা যে ইনপুট আর, সেটা হচ্ছে ফিডব্যাক পাথ এসে কি হচ্ছে, বিয়োগ হচ্ছে দুইটা, আর মাইনাস এইচ এস সমান সমান কি হচ্ছে, ইএস। সেটা এখানে দেখানো হচ্ছে। এবং আরটা যেহেতু সরাসরি যাচ্ছে, তো এই জন্য এই ব্রাঞ্চের যে গেইন সেটা হলো ওয়ান, আর ইএসটা জি এর মাধ্যমে সি হচ্ছে, রাইট? তো এগুলো খেয়াল রাখবা। আচ্ছা, এখন আমরা ফান্ডামেন্টাল যে ফর্মগুলো ছিল, ক্যাসকেড, প্যারালাল, ফিডব্যাক, তাদেরকে সিগন্যাল ফ্লো গ্রাফে প্রকাশ করলাম। আমরা একটু কমপ্লেক্স ডায়াগ্রাম, একটা কমপ্লেক্স ব্লক ডায়াগ্রামকেও সিগন্যাল ফ্লো গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন ফিগার নাম্বার 5.11, লেটস সি ফিগার নাম্বার 5.11 কি ছিল। ফিগার 5.119 এটা হচ্ছে ফিগার নাম্বার 5.11। সো এই ফিগারকে আমাদেরকে সিগন্যাল ফ্লো গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো, এখানে মাল্টিপল হচ্ছে সি। সো অবভিয়াসলি আমাদের আর এবং আউটপুট সি। মাঝখানে কতগুলো সিগন্যাল আছে? যতগুলো সিগন্যাল ততগুলো নোড। ভি ওয়ান আছে, ভি টু আছে, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, ভি সিক্স, ভি সেভেন, ভি এইট। সো আটটা সিগন্যাল আছে আমাদের। সেখানে আটটা নোড ব্যবহার করছে, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, ভি সিক্স, ভি সেভেন, ভি এইট। যতগুলো সিগন্যাল ততগুলো নোড দেয়া হয়ে গেলে তারপর কি করতে হবে? ব্রাঞ্চ আইডেন্টিফাই করতে হবে, ব্রাঞ্চ অ্যাসাইন করতে হবে প্রত্যেকটার মধ্যে। যেমন আর এসটা ভি ওয়ানে যাচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে সরাসরি অ্যাজ ইট ইজ। সো আর থেকে যখন ভিতে যাবা তখন গেইন হবে ওয়ান, যেটা এখানে ওয়ান আকারে দেখানো আছে, ওয়ান। একইভাবে ভি ওয়ান থেকে যখন ভি টুতে যাচ্ছে তখন গেইন কত? ভি ওয়ান থেকে যখন ভি টুতে যাচ্ছে তখন গেইন হলো জি ওয়ান। এবং এখানে ঠিক তাই হবে, যখন ভি ওয়ান থেকে ভি টুতে যাবে তখন জি ওয়ান হবে, রাইট? এবং এটা হলো ফরওয়ার্ড পাথ, যেখানে গেইন সরাসরি সামনের দিকে গেছে। যখন ফিডব্যাক হবে তখন এটা ব্যাকওয়ার্ড হবে, পিছনের দিকে ফিডব্যাক হবে। এটা ফিডব্যাক হবে, এটা কিন্তু ফরওয়ার্ড ডিরেকশন। সো ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে যে সিগন্যালের যে এরো চিহ্ন, সেটার উপর ডিপেন্ড করবে সিগন্যাল ফ্লো গ্রাফের যে ব্রাঞ্চের যে ডিরেকশন সেটা। সো এটা সবসময় খেয়াল রাখবে, ওকে? আমার মনে হয় তোমরা পারবা। এখানে আরো আরেকটু কাজ কিন্তু করা হয়েছে, সেটা কি? এখানে আরো সিম্পলিফাই করা হয়েছে কিছু জিনিস। কিভাবে সিম্পলিফাই করা হয়েছে দেখো, সিম্পলিফিকেশনটা এভাবে হয়েছে, যদি একটা নোডে কি থাকে, সিঙ্গেল ইনপুট এবং সিঙ্গেল আউটপুট থাকে, তখন ওই নোডটাকে আমরা ওমিট করতে পারি। যেমন এখানে ভি সিক্স হলো একটা সিগন্যাল, এইচ ওয়ানটা হচ্ছে একটা সিস্টেম যার গেইন হচ্ছে এইচ ওয়ান, তাই না? তো এখান থেকে ভি ফোর, এটা এইচ ওয়ান এর মাধ্যমে মধ্যে দিয়ে ভি সিক্সে আসছে। আবার ভি সিক্সটা সরাসরি নেগেটিভ সাইনটা জাস্ট চেঞ্জ করে ভি ওয়ানে যাচ্ছে, তাই না? সো এখানে মাইনাস ওয়ান আর এইচ ওয়ান দুইটাকে আমরা
মাল্টিপ্লাই করে এটাকে -H1 দিতে পারি। H1 দিয়ে V6টাকে ওমিট করে ফেলতে পারি, যেহেতু V6 এই নোডে শুধুমাত্র একটা ইনপুট আসছে আর একটা আউটপুট বের হচ্ছে। এখানে কিন্তু তাই করা হয়েছে, এখানে এই -H1 দিয়ে V6 কে ওমিট করে দেওয়া হচ্ছে এবং এই ফর্মুলা আরো অন্যান্য যেসব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সব জায়গায় অ্যাপ্লাই করে এইটা একটা সিম্পলিফাইড একটা ফর্ম বা ফাইনাল একটা ফরম্যাটে নিয়ে আসা হয়েছে, সিগন্যাল ফ্লো গ্রাফ। ওকে, so example skill assessment exercise 5.1 sorry 5.3, এটা হলো 5.13, এটাকে সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করতে হবে। এটা হলো 5.11, 5.13, this one. সো এইটাকে তোমরা সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করবে, এটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। সো নেক্সট ক্লাসে আমরা মেসনস রুলটা পড়বো এবং মেসনস রুল পড়ে এই চ্যাপ্টার শেষ। কোনো কোশ্চেন দেখলে করতে পারো। স্যার আমাদের যে চ্যাপ্টার 5 ছিল অগাতার, ওখানে যে হচ্ছে স্ট্যাবিলিটি, স্যার আমাদের হচ্ছে জোরে বলো, একটু জোরে অগাতার বলো। বইয়ে যে চ্যাপ্টার 5টা হ্যাঁ। ছিল, ওইটাতে হচ্ছে স্ট্যাবিলিটি ক্রাইটেরিয়ার যে রাউথ হারউইচ ক্রাইটেরিয়া ছিল, ওইটা কি পড়তে হবে না? না, ওইটা এখান থেকে পড়ো না, ওইটা আমি নাইসের বই থেকে পড়াবো। নাইসের বইয়ের আচ্ছা, চ্যাপ্টার 6 হলো স্টেবিলিটি অ্যানালাইসিস। আচ্ছা স্যার, ঠিক আছে। রাইট, জি স্যার। নাইসের বইয়ের চ্যাপ্টার 6 চ্যাপ্টার 7 দুটোই আমাদের পড়তে হবে। সো স্টেবিলিটি অ্যানালাইসিস, তারপর হলো স্টেডি স্টেট রেসপন্স, দুইটা টপিক, দুইটা চ্যাপ্টার। তারপরে হলো কন্ট্রোল সিস্টেম ডিজাইন, দুইটা মেথড, একটা হলো রুট লোকাস মেথড আর একটা হলো ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। ওকে, সামথিং লাইক দ্যাট। সো অনেকগুলো টপিক বাকি আছে, এখন আমাদেরকে রেগুলার আরো ক্লাস করতে হবে, বেশ অনেকগুলো ক্লাস। ঠিক আছে, লিখো রোল নাম্বার। কেউ যদি মিস করে থাকো, মিস করো, ইন্টারনেটের প্রবলেম এই সেই হাই যাবি, এখনই বলতে হবে। ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে। পরে যদি কালকে আসো, পরশু দিন আসো, এসে বলো যে আমার এই ছিল সেই ছিল, তাহলে কিন্তু আর কনসিডার করা হবে না। এই তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস কবে? মঙ্গলবার ক্লাস আছে না? না স্যার, মঙ্গলবার নাই, বুধবার বৃহস্পতিবার। হ্যাঁ, বুধবারের দিন। জি স্যার। বুধবার আর বৃহস্পতি ওই দিনও কি অনলাইনে হবে নাকি? জি স্যার। বৃহস্পতিবার তো নির্বাচন। বুধ বৃহস্পতি তো স্যার ইলেকশনের জন্য বন্ধ। হ্যাঁ, বুধবারে ক্লাস হবে খালি, তাই তো? স্যার 11-12 তারিখ তো ইলেকশনের জন্য বন্ধ। ও আচ্ছা, তাহলে তো এই উইকের ক্লাসই নাই। জি স্যার। তো তোমরা দেখো এই উইকে আরেকটা ক্লাস করা যায় কিনা, দেখো, দেখে তোমরা আলোচনা করে আমাকে সিদ্ধান্ত জানাও। অনলাইন ক্লাস তো করা যায়, কিন্তু এটা তোমাদের উপরে আমি চাপাই দিচ্ছি না, তোমরা নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও। করতে পারলে ভালো, কারণ আমাদের সিলেবাস আর অনেক বাকি আছে। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।